আইএএস স্ত্রীর সরকারি বাংলোতে দেখা করতে পৌঁছাল শ্রমিক স্বামী, কিন্তু স্ত্রী চিনতে অস্বীকার করল। তারপর যা হল। বন্ধুরা, এই সত্য ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের, যেখানে একটি ছোট গ্রামের এক প্রান্তে একটি পুরনো বাড়িতে বসবাসকারী এক সাধারণ শ্রমিক শঙ্কর তার স্ত্রী কবিতার সাথে জীবনের প্রতিটি দিন কোনোমতে পার করছিল। কিন্তু তার মনের ভেতর এমন একটি স্বপ্ন লালিত হচ্ছিল যা তার দারিদ্র্যের চেয়েও অনেক বড় ছিল। এমন একটি স্বপ্ন যা সে নিজে পূরণ করতে পারত না, কিন্তু চাইত যে তার স্ত্রী সেটা সত্যি করে দেখাক। শঙ্কর খুব বেশি পড়াশোনা জানত না, শুধু সামান্য লেখাপড়া করতে পারত, কিন্তু জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে মানুষ যদি তার ভাগ্য বদলাতে চায়, তবে পড়াশোনাই হল সবচেয়ে বড় সহায়। আর এই কারণেই সে মনে মনে স্থির করেছিল যে যাই হয়ে যাক না কেন, সে কবিতার পড়াশোনা কখনো থামতে দেবে না। এর জন্য তাকে যদি তার সব সুখও বিসর্জন দিতে হয়, তবুও। কবিতা পড়াশোনায় বেশ ভালো ছিল, তার চোখেও কিছু একটা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ ছিল যে অনেকবার তার মনে হতো এই সব হয়তো শুধু একটা স্বপ্নই থেকে যাবে, কারণ ঘরে দুবেলার খাবার জোগাড় করাও সহজ ছিল না। কিন্তু যখনই সে হার মানতে শুরু করত, শঙ্কর তাকে সামলে নিত আর বলতো, তুই শুধু পড়, বাকি সব আমি দেখে নেব। শঙ্কর সকালে সূর্য ওঠার আগেই কাজে বেরিয়ে পড়ত। সারা দিন মাটি বইত, আর সন্ধ্যা পর্যন্ত তার শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যেত। কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ থাকত না, কারণ সে প্রতিদিনই তার স্বপ্নের এক ধাপ কাছে পৌঁছে যাচ্ছিল। আর সেই স্বপ্নটি ছিল কবিতার সাফল্য। অনেক সময় এমন হতো যে ঘরে খাবার কম পড়ত, তখন শঙ্কর চুপচাপ নিজের ভাগের খাবার কবিতাকে দিয়ে দিত, আর নিজে জল খেয়ে ঘুমিয়ে পড়ত। যখন কবিতা তাকে জিজ্ঞাসা করত, তখন সে হেসে বলে দিত যে আমি বাইরে খেয়ে নিয়েছি। কিন্তু তার সেই মিথ্যে হাসির পেছনের লোকানো সত্যিটা শুধুই সে জানত। ধীরে ধীরে গ্রামের লোকেরাও তাদের জীবনযাপন দেখতে শুরু করেছিল। কেউ কেউ শঙ্করের প্রশংসা করত যে সে নিজের স্ত্রীর জন্য এত কিছু করছে, কিন্তু কিছু মানুষ তাকে নিয়ে মজাও ওড়াত আর বলত যে শ্রমিকের বউ অফিসার হবে, এসব শুধুই ফালতু স্বপ্ন। কিন্তু শঙ্কর কখনো কারো কথায় কান দেয়নি। সে কেবল নিজের কাজে লেগে থাকত। সময় কাটতে লাগল, আর কবিতা তার স্কুলের পড়াশোনা শেষ করে ফেলল। এবার তাকে আরও পড়ার জন্য শহরে যেতে হবে। এই সিদ্ধান্তটা সহজ ছিল না, কারণ এর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আর তাদের কাছে আগে থেকেই কিছু ছিল না। এক রাতে যখন দুজনে উনুনের পাশে বসেছিল, তখন কবিতা ধীরে ধীরে বলল যে সে শহরে গিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু টাকার চিন্তায় সে আটকে যাচ্ছে। শঙ্কর কিছুক্ষণ চুপ থাকল, যেন সে ভেতরে ভেতরে কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলল, তুই শুধু পড়াশোনা কর, টাকার চিন্তা করিস না। আর ঠিক পরের দিন থেকেই সে তার পরিশ্রম দ্বিগুণ করে দিল। এখন সে দিনের পাশাপাশি রাতেও কাজ করতে শুরু করল। তার ক্লান্তি বেড়ে যাচ্ছিল, কিন্তু তার মনোবল তার চেয়েও বেশি মজবুত হচ্ছিল। কয়েক মাসের মধ্যে সে কোনো মতে টাকা জোগাড় করল আর কবিতাকে শহরে পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলল। যেদিন কবিতার যাওয়ার কথা ছিল, সেদিন দুজনেরই মন ভারী ছিল, কিন্তু মুখে ছিল এক নিরুপায় হাসি। শঙ্কর তার হাতে একটি ছোট্ট ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, ব্যাস, শুধু এগিয়ে যেতে থাকবি, পেছনের দিকে ফিরে তাকাবি না। বাস চলতে শুরু করল। কবিতা জানালা দিয়ে শঙ্করকে দেখছিল, তার চোখে জল ছিল, আর মনে ছিল একটা প্রতিশ্রুতি যে সে কখনো শঙ্করের এই পরিশ্রমকে বৃথা যেতে দেবে না। আর সেখানে দাঁড়িয়ে শঙ্কর দূরে চলে যাওয়া বাসটির দিকে ততক্ষণ তাকিয়ে রইল, যতক্ষণ না সেটি চোখের আড়াল হয়ে যায়। শহরে পৌঁছে কবিতার জীবন পুরোপুরি বদলে গেল। সেখানে সব কিছুই নতুন ছিল, মানুষজন, পরিবেশ এবং জীবনযাপনের ধরনও। শুরুতে তার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু সে হার মানেনি, কারণ প্রতিবারই তার শঙ্করের মুখটা মনে পড়ত, তার পরিশ্রমের কথা মনে পড়ত, আর সেটাই তাকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাত। এদিকে গ্রামে শঙ্কর একা হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো কোনো অভিযোগ করেনি। সে প্রতি মাসে কোনো না কোনোভাবে টাকা পাঠিয়ে দিত। এর জন্য তাকে নিজের প্রয়োজনগুলো ছেড়ে দিতে হলেও সে তা করত। তার পৃথিবী এখন শুধু একটি জিনিসের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, কবিতার পড়াশোনা আর তার স্বপ্ন। বছরের পর বছর পেরিয়ে গেল, আর কবিতা তার গ্র্যাজুয়েশন শেষ করে ফেলল। এরপর সে মনস্থির করল যে সে আইএএস হবে। যখন সেই কথাটা শঙ্করকে জানাল, তখন সে খুশিতে নেচে উঠল। তার মনে হতে লাগল যেন তার পরিশ্রম সফল হতে চলেছে। সে কোনো ভয় ছাড়াই বলল, তুই নিশ্চয়ই হবি। এখন কবিতা নিজের পুরো শক্তি দিয়ে প্রস্তুতি শুরু করে দিল। দিনরাত পড়াশোনা, কঠোর পরিশ্রম আর ক্রমাগত সংগ্রামের পর অবশেষে সেই দিনটিও এলো যেদিন তার রেজাল্ট বেরোল, আর সে আইএএস পরীক্ষায় সফল হল।
এই খবরটা গ্রামে পৌঁছাতেই চারিদিকে আলোচনা শুরু হয়ে গেল। শঙ্করের আনন্দের কোনো সীমা রইল না। সে সবাইকে বলে বেড়াচ্ছিল যে তার স্ত্রী এখন একজন বড় অফিসার হয়ে গেছে। তার চোখে গর্ব এবং আত্মতৃপ্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন তার সব পরিশ্রম আজ সফল হয়ে গেছে। এই আনন্দের সাথেই সময় ধীরে ধীরে এগিয়ে চলতে লাগল। কবিতা এখন ট্রেনিংয়ের জন্য শহরে থাকতে শুরু করেছিল, আর শঙ্কর গ্রামে বসে তার সাফল্যের জন্য প্রতিদিন প্রার্থনা করত। দুজনের মধ্যে দূরত্ব অবশ্যই বেড়ে গিয়েছিল, কিন্তু তাদের সম্পর্কের বাঁধন তখনও শক্তভাবে যুক্ত ছিল, আর সময় ধীরে ধীরে তার পা ফেলে এগিয়ে যাচ্ছিল। যাই হোক বন্ধুরা, এর সাথেই কবিতার জীবনও এক নতুন রঙে ঢলে পড়তে শুরু করেছিল। যেখানে আগে প্রতিটি দিন সংগ্রাম আর অভাবে ভরা থাকত, সেখানে এখন তার চারপাশে এক নতুন পৃথিবী গড়ে উঠেছিল। বড় বড় অফিস, সাজানো ঘর, সম্মানের সাথে কথা বলা মানুষজন আর পদে পদে পাওয়া সম্মান, এই সব কিছু তার কাছে নতুন ছিল। কিন্তু ধীরে ধীরে সে এই পরিবেশের একটি অংশ হয়ে উঠছিল। ট্রেনিং চলাকালীন কবিতা অনেক নতুন মানুষের সাথে মেশার সুযোগ পেল। সবাই শিক্ষিত, বড় ঘর থেকে আসা এবং নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা মানুষ। তাদের মাঝে থেকে কবিতারও নিজের পুরনো জীবনটা অনেক দূরের মনে হতে লাগল, যেন সেই সব অন্য কারোর গল্প, আর সে নিজে এক নতুন পরিচয়ে গড়ে উঠছে। শুরুতে কবিতা প্রতিটি ছোট বড় কথা শঙ্করের সাথে ভাগ করে নিত। ফোনে তার সাথে কথা বলতো, নিজের পড়াশুনো, নিজের অভিজ্ঞতা সবকিছু জানাতো। কিন্তু যেমন যেমন সময় পেরোতে লাগল, তার কথা বলা কমে যেতে লাগল। ফোন প্রথমে প্রতিদিন আসত, তারপর সপ্তাহে একবার, আর ধীরে ধীরে এই ধারাবাহিকতা আরও কমে গেল। এদিকে শঙ্কর প্রতিদিন এই আশায় থাকত যে আজ কবিতার ফোন আসবে। সে প্রতিদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে ঘরের বাইরে বসে থাকত আর রাস্তার দিকে তাকিয়ে থাকত, যেন সে কারোর অপেক্ষায় আছে। যখন ফোন আসত, তখন তার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠত, কিন্তু এখন সেই অপেক্ষা দীর্ঘ হতে শুরু করেছিল। কবিতা এখন নিজের নতুন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে টেরও পেত না যে গ্রামে কেউ তার পথ চেয়ে বসে আছে। তার জন্য এই সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল, আর অজান্তেই সে সেই সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছিল যা তাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সময়ের সাথে সাথে ট্রেনিং শেষ হয়ে গেল এবং কবিতার প্রথম পোস্টিং একটি বড় শহরে হল। এখন সে একটি সরকারি বাংলোতে থাকতে শুরু করল, যেখানে সমস্ত সুবিধা মজুদ ছিল, চাকর বাকর, গাড়ি আর একটা আলাদা প্রতিপত্তি। এই সব কিছু দেখে কবিতার গর্বও হতো, আর ধীরে ধীরে সে এই পৃথিবীটাকেই নিজের আসল পৃথিবী বলে মানতে শুরু করেছিল। একদিন তার কয়েকজন নতুন বন্ধু তার বাড়িতে এলো। কথাবার্তার মাঝে কেউ একজন তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করল। সেই মুহূর্তে কবিতা কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তার মনে শঙ্করের ছবি ভেসে উঠল, তার সংগ্রামের কথা মনে পড়ল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে মুচকি হেসে বলে দিল, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একাই। এই কথাটা বলার সময় তার গলায় হালকা একটা কাঁপুনি অবশ্যই ছিল, কিন্তু সে তার মুখে কাউকে কিছু বুঝতে দেয়নি। এই প্রথমবার সে নিজের অতীতকে লুকিয়েছিল, কিন্তু এই একটি পদক্ষেপই ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছিল। ধীরে ধীরে সে সকলকেই এই কথা বলতে শুরু করে দিল যে সে একা, তার কোনো পরিবার নেই। আর এই মিথ্যের ওপর ভর করেই সে নিজের চারপাশে এক নতুন পরিচয় তৈরি করে নিল, যার মধ্যে শঙ্করের জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না। এদিকে গ্রামে বসে শঙ্কর এই কথাগুলোর কিছুই জানত না। সে তো আজও সেই সহজ সরল জীবনই কাটাচ্ছিল। সে কেবল এটুকুই জানত যে তার স্ত্রী এখন একজন বড় অফিসার হয়ে গেছে, আর সে তাতেই খুশি ছিল। সে কখনো জানার চেষ্টাও করেনি যে কবিতা এখন কোন জগতে বেঁচে আছে। কিছুদিন পর কবিতার সাথে পরিচয় হল এক বড় আধিকারিক অভিষেকের, যে ওই একই বিভাগে কাজ করত। সে শিক্ষিত, বুদ্ধিমান এবং শহরের পরিবেশে মানিয়ে নেওয়া একজন মানুষ ছিল। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হল এবং ধীরে ধীরে এই কথা একটি সম্পর্কে পরিণত হতে লাগল। অভিষেক যখন কবিতাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করল, তখন সে একই উত্তর দিল যে সে একা, তার এই পৃথিবীতে কেউ নেই। আর এবার সে বিন্দুমাত্র দ্বিধা না করে এই মিথ্যেটা বলে দিল, যেন এটা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। সময় কাটতে লাগল আর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিল। খুব সাধারণভাবেই বিয়ে হল, কেবল কিছু বিশেষ মানুষজনই উপস্থিত ছিল। আর এই পুরো অনুষ্ঠানে শঙ্করের নাম পর্যন্ত নেওয়া হল না, যেন সে কখনো কবিতার জীবনের অংশই ছিল না। এদিকে শঙ্কর শুধু এটুকুই জানতে পারল যে কবিতার চাকরি হয়ে গেছে এবং সে খুব খুশি।
সে কখনো ভাবেইনি যে তার জীবনে এতটা বড় পরিবর্তন এসে গেছে। সে আজও এই বিশ্বাসেই বেঁচেছিল যে একদিন কবিতা তাকে ঠিক নিজের কাছে ডেকে নেবে। কবিতা এখন নিজের নতুন জীবনে পুরোপুরি মেতে উঠেছিল। একটি বড় বাড়ি, একটি নতুন পরিবার আর একটি নতুন পরিচয়, যার মধ্যে তার পুরনো সম্পর্কের কোনো জায়গা ছিল না। আর সে ধীরে ধীরে নিজের অতীত থেকে এতটাই দূরে চলে গিয়েছিল যে সেটাকে মনে করাও এখন আর তার জন্য জরুরি ছিল না। অন্যদিকে শঙ্কর আজও সেই একই আশায় বেঁচেছিল। সে প্রতিদিন কাজ করত, প্রতি রাতে ভগবানের কাছে প্রার্থনা করত যেন তার স্ত্রী সব সময় খুশি থাকে। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। এভাবেই দিন, মাস আর তারপর বছর কেটে গেল। আর এই কেটে যাওয়া বছরগুলোর সাথে দুজনের জীবন নিজেদের দিকে এগিয়ে চলল, একে অপরের কোনো অনুভূতি ছাড়াই। আর সময়ের এই দীর্ঘ সফরে তাদের মাঝের দূরত্ব এখন কেবল জায়গার ছিল না, বরং হৃদয়েরও হয়ে গিয়েছিল। আর এই অদেখা দূরত্ব ধীরে ধীরে এমন এক শূন্যতার সৃষ্টি করেছিল যা কোনো শব্দ দিয়ে পূরণ করা সম্ভব ছিল না। কারণ যেখানে একদিকে কবিতা তার নতুন পৃথিবীতে পুরোপুরি ডুবে গিয়েছিল, সেখানে অন্যদিকে শঙ্কর আজও সেই পুরনো সম্পর্কটাকে নিজের হৃদয়ে আংলে বসেছিল। তার এই ধারণাও ছিল না যে সময় তার এবং তার স্ত্রীর মাঝে কত গভীর এক খাঁদ তৈরি করে দিয়েছে। গ্রামে বসবাসকারী শঙ্কর আজও প্রতিদিন আগের মতোই কঠোর পরিশ্রম করত, কিন্তু এখন তার বয়স বাড়তে শুরু করেছিল। শরীর আগের মতো শক্তপোক্ত ছিল না, তবুও সে নিজের কাজে কোনো খামতি হতে দিত না, কারণ তার কাছে জীবনের অর্থ একটাই ছিল, কবিতার খুশি। আর সে এই চিন্তাতেই বেঁচেছিল। একদিন শহর থেকে ফিরে গ্রামে কেউ একজন শঙ্করকে জানাল যে সে টিভিতে একজন বড় অফিসারকে দেখেছে, যার নাম কবিতা। এই শুনে শঙ্করের মুখে হাসি ফুটে উঠল। সে গর্বের সাথে বলল, সে আমার স্ত্রী। কিন্তু সামনের লোকটি তার কথাটাকে হালকাভাবে নিল এবং হেসে এগিয়ে গেল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। সেই দিন প্রথমবারের মতো শঙ্করের মনে কবিতার সাথে দেখা করার, তাকে নিজের চোখে দেখার এক হালকা ইচ্ছে জাগল। এত বছর ধরে সে কেবল তার আওয়াজ শুনে আসছিল, কিন্তু এখন সে তাকে সামনাসামনি দেখতে চাইছিল। তার সেই পৃথিবীটাকে দেখতে চাইছিল যেখানটায় সে বেঁচে আছে। অনেক রাত ধরে ভাবার পর অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যাবে, কবিতার সাথে দেখা করবে এবং তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে তার সামনে গিয়ে দাঁড়াবে। তার মনে একটা নিষ্পাপ খুশি ছিল যে কবিতা যখন তাকে হঠাৎ দেখবে তখন সে আনন্দিত হবে, হয়তো তার চোখে জল চলে আসবে আর সে ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে। ঠিক পরের দিন শঙ্কর তার কাছে জমানো সামান্য কিছু টাকা বের করল, কিছু জামাকাপড় একটা পুরনো ব্যাগে ভরল এবং গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই সফর তার জন্য সহজ ছিল না, কিন্তু তার মনে যে উদ্দীপনা ছিল তা সব ক্লান্তি পেছনে ফেলে দিচ্ছিল। শহরে পৌঁছানোর পর শঙ্করের সব কিছু খুব অন্যরকম লাগছিল। বড় বড় ইমারত, দ্রুতগতির জীবন আর চারিদিকে ছুটতে থাকা মানুষ। সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, কিন্তু কোনো মতে সে মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে কবিতার সরকারি বাংলোর ঠিকানা খুঁজে বের করল। যখন সে সেই বড় বাংলোটির সামনে পৌঁছল, তখন কিছুক্ষণের জন্য সে সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ অবাক হয়ে সেই জায়গাটাকে দেখছিল যেখানে এখন তার স্ত্রী থাকে। সে ধীরে ধীরে গেটের কাছে গেল। তার জামাকাপড় ধুলোয় ভর্তি ছিল আর মুখটা ক্লান্তিতে ঝুঁকে পড়েছিল, কিন্তু মনে কেবল একটাই আশা ছিল। গেটে দাঁড়িয়ে থাকা গার্ড তাকে আটকে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? শঙ্কর ধীর গলায় বলল, আমার কবিতাজির সাথে দেখা করতে হবে, আমি তার। সে কিছুক্ষণের জন্য থামল, তারপর বলল, আমি তার আপন মানুষ। গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার অবস্থা দেখে গার্ডের বিশ্বাস হল না, কিন্তু তবুও সে ভেতরে গিয়ে খবর দিল। কিছুক্ষণ পর কবিতা তার স্বামী অভিষেকের সাথে বাইরে এলো। শঙ্কর তাকে দেখামাত্রই তার চোখ জলে ভরে উঠল। সে এগিয়ে গেল আর ধীর গলায় বলল, কবিতা, আমি শঙ্কর। তার কথার মধ্যে আপনত্ব ছিল, বছরের পর বছরের অপেক্ষা ছিল এবং এক সত্যিকারের সম্পর্কের ডাক ছিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই যা হল তা সব কিছু বদলে দিল। কবিতা কয়েক সেকেন্ড শঙ্করকে দেখছিল। এক মুহূর্তের জন্য তার মুখে চিনে ফেলার একটা ঝলক ফুটে উঠল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। সে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকালো আর ঠান্ডা গলায় বলল, আমি এনাকে চিনি না, মনে হয় আপনি ভুল জায়গায় চলে এসেছেন। এই কথা শোনা মাত্রই শঙ্কর যেন পাথর হয়ে গেল। তার মনে হলো যেন তার কান কোনো ভুল কথা শুনে ফেলেছে। সে আবার ধীরে ধীরে বলল, কবিতা, আমি। কিন্তু কবিতা তার কথা শেষ হওয়ার আগেই মুখ ফিরিয়ে নিল, যেন সে তাকে চেনেও না। সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন এসব দেখছিল, আর শঙ্করের জন্য ওই মুহূর্তটা বড্ড ভারী ছিল।
তার চোখে জল চলে এলো, কিন্তু সে সেটাকে পড়তে দিল না। সে শুধু একটা দীর্ঘশ্বাস নিল আর পিছিয়ে গেল। সে কিছুই বলল না, কোনো প্রশ্ন করল না, কোনো অভিযোগ করল না, শুধু চুপচাপ ঘুরে দাঁড়ালো এবং সেখান থেকে চলে যেতে লাগল। তার পা দুটো ভারী ছিল, কিন্তু হৃদয় তার থেকেও বেশি ভারী হয়ে গিয়েছিল। গেট থেকে বেরোনোর সময় সে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু সেখানে এখন তার জন্য আর কিছুই ছিল না। যে আশা নিয়ে সে এখানে এসেছিল, সেই আশাটা ওই জায়গাতেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিছুটা দূর গিয়ে সে একটা গাছের নিচে বসে পড়ল। সে নিজের ব্যাগ থেকে একটা পুরনো কাগজ বের করল। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে লইল, যেন শব্দ খুঁজছে। তারপর কাঁপা হাতে এসে তার ওপরে কিছু লিখতে শুরু করল। প্রতিটি শব্দ তার হৃদয় থেকে বেরিয়ে আসছিল। লেখা শেষ করে সে আবার গেটের কাছে ফিরে এলো আর গার্ডকে সেই কাগজটা দিয়ে বলল, যদি উনি জিজ্ঞাসা করেন তবে এটা দিয়ে দিও। আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে গেল। এবার সে আর পিছন ফিরেও তাকালো না। গার্ড ওই কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে এই কাগজটায় এমন কি আছে, কিন্তু সে এটুকু অবশ্যই অনুভব করতে পারছিল যে এর মধ্যে কারোর এক গভীর কষ্ট লুকিয়ে আছে। ওদিকে বাংলোর ভেতরে কবিতা তার ঘরে চলে গিয়েছিল। তার মুখে কাঠিন্য অবশ্যই ছিল, কিন্তু মনের ভেতরে কিছু একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, যেন কোনো পুরনো স্মৃতি তাকে ভেতরে ভেতরে টানছিল। আর সেই তোলপাড়ের মাঝেই ওই কাগজটি এখন তার হাতে পৌঁছাতে চলেছিল। আর হয়তো সেই কাগজটি তার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে সামনে আসতে চলেছিল। কারণ যে সত্যিটা থেকে সে এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, তা এখন কয়েকটি শব্দের মধ্যে তার সামনে এসে দাঁড়াতে চলেছিল। আর সেই সত্যিটা থেকে পালানো এখন আর তার পক্ষে সম্ভব ছিল না। গার্ড ধীরে ধীরে সেই কাগজটি নিয়ে ভেতরে এলো আর কবিতার সামনে রেখে দিল। সে কেবল এটুকু বলল, ম্যাডাম, ওই লোকটা যাওয়ার সময় এটা দিয়ে গেছে। আর তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। ঘরটায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। কবিতা কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল, যেন সেটা ছুঁতেও তার ভয় লাগছিল। অবশেষে সে কাপা হাতে কাগজটি তুলে নিল এবং ধীরে ধীরে সেটা খুলতে শুরু করল। যখনই তার নজর ওই শব্দগুলোর ওপর পড়ল, তার চোখ পড়তে পড়তেই ভিজে উঠল। এক একটি শব্দ তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। সেখানে লেখা ছিল, আমি তোমাকে নিতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম যে আমার পরিশ্রম কতদূর পর্যন্ত পৌঁছেছে। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে চিনতে অস্বীকার করবে, কিন্তু হয়তো এটাই ঠিক, কারণ এখন তুমি অনেক এগিয়ে গেছ আর আমি সেখানেই পড়ে রয়েছি। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, শুধু এটুকু মনে রেখো যে যেদিন তুমি প্রথমবার বই হাতে তুলে নিয়েছিলে, সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম যে তুমি একদিন অনেক বড় কিছু হবে। আজ সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে, কেবল আমি আর সেই স্বপ্নের অংশ হয়ে থাকতে পারলাম না। এটা পড়তে পড়তে কবিতার হাত কাঁপতে লাগল। তার চোখ থেকে জল ঝরতে শুরু করল। সে কখনো ভাবেনি যে শঙ্কর কিছু না বলেও এত কিছু বলে যাবে। প্রতিটি শব্দ যেন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার মনে একে একে সমস্ত পুরনো কথা ফিরে আসতে শুরু করল। শঙ্করের পরিশ্রম, তার ত্যাগ, তার হাসি, এবং সেই দিন যেদিন সে তাকে শহরে পাঠিয়েছিল। সবকিছু তার চোখের সামনে ঘুরতে লাগল। আর সে অনুভব করল যে সে কেমন একজন মানুষকে প্রত্যাখ্যান করেছে। কবিতা সেখানেই মাটিতে বসে পড়ল। তার মন অত্যন্ত ভারী হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে, আর সেই ভুল সে এখন কিছুতেই ঠিক করতে পারবে না। ঠিক সেই সময় অভিষেক ঘরে এলো। সে কবিতাকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গেল। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কবিতা কোনো কথা না বলে কাগজটি তার হাতে ধরিয়ে দিল। অভিষেক সেটা পড়ল এবং কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি খুব ভুল করেছ। এই কথা শুনতেই কবিতা আরও ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে যদি সত্যিটা সামনে এসে যায় তবে সবকিছু শেষ হয়ে যাবে। তার গলায় অনুতাপ স্পষ্ট ফুটে উঠছিল। অভিষেক একটি দীর্ঘশ্বাস নিল আর বলল, সত্যিটা লুকোলেই তা শেষ হয়ে যায় না, বরং আরও বড় আকার ধারণ করে। আর আজ সেটাই হয়েছে। তার কথাগুলো কঠোর হলেও সত্য ছিল। কবিতা সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল যে সে শঙ্করকে খুঁজবে, তার কাছে ক্ষমা চাইবে, তা যাই হয়ে যাক না কেন। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে গাড়ি বের করল এবং যে রাস্তা দিয়ে শঙ্কর এসেছিল সেই রাস্তার দিকেই রওনা দিল। গোটা রাস্তায় তার বুকটা খুব জোরে ধড়ফড় করছিল। প্রতি মুহূর্তে তার মনে এই ভয়টা কাজ করছিল যে কোথাও বড্ড দেরি হয়ে গেল না তো, কোথাও সে চিরদিনের জন্য তার থেকে দূরে তো চলে গেল না। গ্রামে পৌঁছতেই সে সোজা শঙ্করের বাড়ির দিকে ছুটল, কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখল তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল।
বাড়ির দরজা বন্ধ ছিল এবং চারপাশে এক নিস্তব্ধতা ছড়িয়েছিল। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করে সে জানতে পারল যে শঙ্কর ওই দিনের পর গ্রাম ছেড়ে চলে গেছে। কেউ জানে না যে সে কোথায় গেছে। এই কথা শুনতেই কবিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হল যেন সে সব হারিয়ে ফেলেছে। সে সেখানেই মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে জল কিছুতেই থামছিল না। সে এখন বুঝতে পারছিল যে সে কেবল একটি মানুষকে প্রত্যাখ্যান করেনি, বরং তার জীবনের সবচেয়ে খাঁটি সম্পর্ককে হারিয়ে ফেলেছে। অনেকক্ষণ ধরে সে সেখানেই বসে রইল। তারপর ধীরে ধীরে উঠল। তার চোখে এখন একটা আলাদা অনুভূতি ছিল, অনুতাপের সাথে সাথে একটি সংকল্প। সে স্থির করে ফেলল যে শঙ্করকে না খুঁজে পাওয়া পর্যন্ত সে শান্তিতে বসবে না। সময় কাটতে লাগল। সে সব জায়গায় শঙ্করকে খোঁজার চেষ্টা করল। অনেক শহরে গেল, লোকেদের জিজ্ঞাসা করল, কিন্তু প্রতিবারই তাকে খালি হাতে ফিরতে হল। কিন্তু সে হার মানেনি। এই খোঁজের মাঝেই একদিন একটি ছোট শহরের বাসস্ট্যান্ডে সে একটি বৃদ্ধ মানুষকে দেখতে পেল, যে মানুষের সাহায্য করছিল, অভাবগ্রস্তদের খাবার বিলোচ্ছিল। তার মুখে শান্তি ছিল, আর চোখে সেই একই সরলতা। কবিতা তাকে মন দিয়ে দেখল, আর তার নিঃশ্বাস আটকে গেল। সে ছিল শঙ্কর। সে ধীরে ধীরে তার কাছে গেল। তার চোখ দিয়ে জল বইছিল। সে কাঁপা গলায় বলল, শঙ্কর। শঙ্কর তার দিকে তাকাল। কিছুক্ষণের জন্য দুজনের চোখাচোখি হল। সময় যেন সেখানেই থমকে গেল। আর তারপর শঙ্করের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। আর সেই হাসিতে ফেলে আসা কষ্টের ছায়া অবশ্যই ছিল, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও একটা খাঁটি আপনত্ব আজও বেঁচে ছিল। কবিতা তার চোখের দিকে তাকিয়ে দেখছিল, আর সে অনুভব করছিল যে সে যে মানুষটিকে প্রত্যাখ্যান করেছিল, সে আজও একই সরলতা এবং সততার সাথে তার সামনে দাঁড়িয়ে আছে। কবিতা নিজেকে আটকাতে পারল না। সে তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও শঙ্কর। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কিছুই নই। তার গলা ভেঙে আসছিল এবং প্রতিটি শব্দ তার হৃদয় থেকে বেরিয়ে আসছিল। শঙ্কর ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি তাকে তুলল আর বলল, এমনটা করো না কবিতা, তুমি এখন একজন অনেক বড় অফিসার। কবিতা তার কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলল, না, আমি প্রথমে তোমার স্ত্রী, বাকি সব পরে। যদি তুমি না থাকতে তাহলে আমি আজ এখানে কখনো পৌঁছতেই পারতাম না। তার চোখে এখন কোনো মিথ্যে ছিল না, কোনো ভয় ছিল না, ছিল কেবল খাঁটি অনুতাপ আর ভালোবাসা। শঙ্কর কিছুক্ষণের জন্য চুপ করে রইল। সে তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে এটা বোঝার চেষ্টা করছিল যে এ কি সেই কবিতাই যে তাকে প্রত্যাখ্যান করেছিল, নাকি এখন সে সত্যিই বদলে গেছে। কবিতা তারপর ধীরে ধীরে তার হাত ধরল আর বলল, এবার আমি তোমাকে হারাতে চাই না। চলো আমার সাথে, আমি সবাইকে সত্যিটা জানাবো, তা যাই হয়ে যাক না কেন। শঙ্কর একটা দীর্ঘশ্বাস নিল। তার মনে অনেক প্রশ্ন ছিল, অনেক ভয়ও ছিল, কিন্তু কবিতার চোখের ভেতরে যে সত্যতা ছিল তা তার মন ছুঁয়ে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি সবার সামনে আমাকে মেনে নেবে? কবিতা এক মুহূর্তও নষ্ট না করে বলল, হ্যাঁ, সম্পূর্ণ গর্বের সাথে। কিছুক্ষণ চুপ থাকার পর শঙ্করের মুখে আবার সেই হালকা হাসি ফুটে উঠল, কিন্তু এবার সেই হাসিতে একটা আশাও ছিল। আর সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি যাব তোমার সাথে। এই কথা শোনা মাত্রই কবিতার চোখে খুশির জল চলে এলো। সে প্রথমবারের মতো শান্তি অনুভব করল, যেন সে নিজের সবচেয়ে বড় ভুল শোধরানোর রাস্তা খুঁজে পেয়েছে। দুজনে একসাথে শহরে ফিরে এলো। এবার কবিতা কারোর কাছে কিছু লুকাল না। সে সবার সামনে সত্যিটা জানাল যে শঙ্কর তার স্বামী, সেই মানুষটা যে তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। শুরুতে লোকেরা অবাক হয়েছিল, কেউ কেউ নানান কথাও বলেছিল, কিন্তু কবিতা কারোর কথার পরোয়া করেনি। সে পূর্ণ সম্মানের সাথে শঙ্করকে নিজের সাথে রাখল। আর এবার সে সেই ভুলটা আর পুনরায় করল না যা সে আগে করেছিল। কিছুদিন পর দুজনে একটি সাধারণ কিন্তু খাঁটি উপায়ে আবার বিয়ে করল, যেন তারা নিজেদের সম্পর্ককে একটি নতুন শুরু দিচ্ছে। এবার কোনো মিথ্যে ছাড়া, কোনো ভয় ছাড়া। সময় কাটতে লাগল আর তাদের জীবনে খুশি ফিরে এলো। ঘরে হাসি প্রতিধ্বনিত হতে লাগল, আর কয়েক মাস পর তাদের ঘরে একটি সুন্দর শিশুর জন্ম হল। যখন শঙ্কর প্রথমবার তার সন্তানকে কোলে নিল, তখন তার চোখে জল ছিল, কিন্তু এবার এই জল দুঃখের নয়, বরং আনন্দের ছিল। আর কবিতা পাশে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মুখে শান্তি ছিল, যেন সে এখন তার জীবনের আসল মানে খুঁজে পেয়েছে। এখন তাদের বাড়ি শুধু একটি সরকারি বাংলো ছিল না, বরং এমন একটি পরিবার ছিল যেখানে ভালোবাসা, সম্মান এবং সততা একসাথে থাকত।
কবিতা তার জীবন থেকে এই শিক্ষাই পেয়েছে যে মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার কখনো সেই মানুষদের ভোলা উচিত নয় যারা তাকে সেখান পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর শঙ্কর সে এটা প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, সেটা কেবল সঠিক সময়ের অপেক্ষা করে। এই ভালোবাসা, ক্ষমা আর নতুন শুরুর সাথে তাদের গল্প এখানেই সম্পূর্ণ হল, যেখানে একটি ভেঙে যাওয়া সম্পর্ক আবার জন্ম নিল আর এবার আগের থেকেও অনেক বেশি মজবুত হয়ে উঠল। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার কখনো সেই হাতগুলোকে ভুলে যাওয়া উচিত নয় যারা তাকে ধরে চলতে শিখিয়েছিল। কারণ সাফল্য যদি আপন মানুষদের থেকে দূরে সরিয়ে দেয় তবে তা অসম্পূর্ণই রয়ে যায়। আর সত্যিকারের ভালোবাসা সেটাই যা ভুল হলেও ভেঙে যায় না, বরং সঠিক সময় এলে আবার জুড়ে যায়। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা কবিতার জায়গায় হতেন তবে কি আপনারাও নিজেদের অতীতকে লোকাতেন নাকি সত্যিটাকে মেনে নিতেন? আর যদি আপনারা শঙ্করের জায়গায় হতেন তবে এত বড় ধোঁকা পাওয়ার পরও কি তাকে ক্ষমা করে দিতেন? শঙ্কর কি তাকে দ্বিতীয়বার আপন করে নিয়ে ঠিক করেছে নাকি তার নিজের জীবন আলাদা রাখাই উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি গল্পটি মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এরকমই মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের বার আবার একটি নতুন গল্পের সাথে।